শুক্রবার রাতে চুলে তেল দিই। আজ ছেলে বলল আমি দিয়ে দিই আমি প্রথমে বলেছিলাম নিজে পারব। কিন্তু সে জেদ করল। আমি চেয়ারে বসে পড়লাম। সে আমার চুলে তেল লাগাতে শুরু করল। হঠাৎ সে আমার চুলে মুখ নিয়ে গিয়ে গভীরভাবে শ্বাস নিল। আমি বললাম কি করছিস? সে বলল আমি তোমার চুলের গন্ধ পছন্দ করি। এই গন্ধ আমাকে পাগল করে দেয় কি তার কথায় আমি অস্বস্তি বোধ করলাম। সে আরও বলল তোমার সব কিছুই আমার ভালো লাগে আমি বললাম আমি তোর মা। সে হাসল হ্যাঁ, কিন্তু তুমি একজন সুন্দরী নারীও কি তার হাত আমার কাঁধে নেমে এল। সে বলল আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার হাত ধরে বলল তুমি কোথাও যেও না। আমার কথা শোনো। তেলের বোতল টেবিলে রাখা ছিল। সে বলল আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নামে, নতুন পরিচয়ে। কেউ জানবে না আমরা আগে কি ছিলাম। তার চোখে যে আগুন, সেটা কি সত্যিই একজন পুরুষের একজন নারীর প্রতি আকর্ষণ? এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম তানভীর খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, শামিউল আর রিয়া। শামিউল ১৮ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ যে ঘটনাটি আপনাদের বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং রহস্যময় অভিজ্ঞতা। এই ঘটনার পর আমাদের পুরো পরিবার বদলে গেল। যখন ঘটনাটি শুরু হল, আমি কখনো ভাবিনি যে আমাদের সাধারণ জীবন এত অসাধারণ রহস্যের দিকে মোড় নেবে। সেদিন ছিল শনিবার সকাল। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ শামিউল আমার কাছে এসে বলল, মা, আজ রাতে তুমি আমার সাথে একটা কাজ করবে? আমি জিজ্ঞেস করলাম, কি কাজ? সে বলল, আমার চুল কাটতে হবে। তুমি কাটবে? আমি অবাক হলাম। সে সাধারণত সেলুনে যায়। কিন্তু আজ কেন আমাকে বলছে? সে আরও বলল, মা, তুমি আমার চুল কাটার সময় আমি তোমার চুলের গন্ধ নিতে চাই। আমি বললাম, তুই কি বলছিস? সে হাসল, মানে তোমার শ্যাম্পুর গন্ধ খুব ভালো লাগে। আমি ভাবলাম ছেলে হয়তো মজা করছে। রাতে খাওয়া দাওয়ার পর শামিউল আবার এল। বলল, মা, এখন চুল কাটবি? আমি রাজি হলাম। সে বাথরুমে চেয়ার নিয়ে গেল। আমি কাঁচি নিয়ে তার পেছনে দাঁড়ালাম। চুল কাটতে শুরু করলাম। হঠাৎ সে মাথা পেছনের দিকে হেলিয়ে আমার পেটে ঠেস দিল। বলল, মা, তুমি খুব নরম। আমি অস্বস্তি বোধ করলাম। বললাম, সোজা হয়ে বস। সে বলল, মা, তোমার হাত খুব মায়াবী। আমার মনে হচ্ছে আমি স্বর্গে আছি। আমি বললাম, তুই কি বলছিস? সে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। তুই তো আমার ছেলে। সে হাসল, হ্যাঁ, কিন্তু মা, তুমি একজন পূর্ণাঙ্গ নারী। তোমার সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হবে। আমার হাত কাঁপতে লাগল। আমি বললাম, তুই কি বলতে চাইছিস? সে বলল, মা, তোমার কাছে আমার একটা স্বীকারোক্তি আছে। আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও দেখি। আমি কাঁচি রেখে দিলাম। বললাম, তুই পাগল হয়েছিস? সে উঠে দাঁড়িয়ে আমার দিকে ঘুরল। তার চোখে এক অদ্ভুত ভাব। বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তো হতভম্ব। বললাম, তুই কি বলছিস? আমি তোর মা। সে বলল, মা, আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন পরিচয় নিয়ে। কেউ জানবে না আমরা আগে কি সম্পর্কে ছিলাম। আমি বললাম, তুই একদম পাগল হয়েছিস। আমি তোর মা। এটা কখনো হতে পারে না। সে বলল, মা, তুমি একবার ভেবে দেখো আমরা কত সুখী হতে পারি। আমি রাগ করে বললাম, তুই আমার কাছ থেকে চলে যা। আমি এসব কথা শুনতে চাই না। সে বলল, মা, তুমি রাগ করো না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। মনটা খারাপ হয়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না। ছেলে আমাকে এভাবে দেখছে, এটা কিভাবে সম্ভব? আমি ভাবলাম হয়তো ছেলের মানসিক কোনো সমস্যা হয়েছে। পরের দিন রবিবার সকালে ঘুম থেকে উঠে দেখি শামিউল আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? সে বলল, মা, গত রাতের কথা ভুলে যাও।
আমি খারাপ কিছু বলিনি গু। আমি বললাম, তুই সত্যি কিছু মনে করিসনি তো? সে বলল, না মা, আমি মজা করছিলাম গু। আমি একটু স্বস্তি পেলাম। ভাবলাম হয়তো ছেলে সত্যিই মজা করছিল। কিন্তু তার চোখে যে আগুন আমি দেখেছিলাম সেটা মজার মতো লাগেনি। দুপুরে খাবার সময় তানভীর বলল, কি ব্যাপার? তুমি খুব চুপচাপ লাগছো। আমি বললাম, কিছু না, একটু মাথা ব্যথা করছে। শামিউল বলল, মা, তোমার কি জ্বর এসেছে? হাত দিয়ে দেখি। আমি বললাম, না, দরকার নেই। কিন্তু সে উঠে এসে আমার কপালে হাত দিল। তার হাতের ছোঁয়া অন্যরকম লাগল। আমি তাড়াতাড়ি মাথা সরিয়ে নিলাম। বললাম, আমি ভালো আছি। সে বলল, মা, তোমার গায়ে জ্বর আছে। আমি ওষুধ নিয়ে আসি। আমি বললাম, দরকার নেই কিন্তু সে ওষুধ নিয়ে এল। বলল, মা, এই ওষুধটা খাও। আমি জিজ্ঞেস করলাম, এটা কি ওষুধ? সে বলল, জ্বরের ওষুধ। খেয়ে নাও। আমি ওষুধটা নিলাম কিন্তু খেলাম না। মনে হলো কিছু একটা খারাপ আছে। রাতে তানভীর অফিসের কাজে বাইরে গেল। রিয়া বান্ধবীর বাসায় রাত কাটাতে গেছে। বাসায় আমি আর শামিউল। আমি টিভি দেখছিলাম। হঠাৎ শামিউল এসে আমার পাশে বসল। বলল, মা, আজ বাবা আর রিয়া নেই। আমরা দুজন একা। আমি অস্বস্তি বোধ করলাম। বললাম, তুই তোর রুমে যা। সে বলল, মা, আমি তোমার সাথে আজ একটা গোপন কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? সে বলল, মা, আমি কাল যা বলেছিলাম সেটা মিথ্যে ছিল না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে। আমি উঠে দাঁড়ালাম। বললাম, তুই আবার শুরু করলি? আমি তোর মা। তুই কি বলছিস বুঝতে পারছিস? সে বলল, মা, তুমি বসো। আমার কথা শোনো। আমি বললাম, আমি শুনব না। তুই তোর রুমে যাগ। কিন্তু সে আমার হাত ধরে বসিয়ে দিল। বলল, মা, তুমি আমার কথা না শুনলে আমি কি করব জানি না। তার হাত কাঁপছিল। আমি বুঝলাম ছেলের মনে সত্যি কিছু একটা হয়েছে। আমি বললাম, তুই কি করতে চাইছিস? সে বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। আমি চিৎকার করে বললাম, তুই পাগল। আমি তোর মা। সে বলল, মা, তুমি চিৎকার করো না। পাড়া প্রতিবেশী শুনে ফেলবে। আমি বললাম, আমি পুলিশে খবর দেব। সে হাসল। মা, পুলিশে কি বলবে? তোমার ছেলে তোমাকে ভালোবাসে। আমি বুঝলাম সে আমাকে কোণঠাসা করে দিয়েছে। সে বলল, মা, তুমি একবার আমার প্রস্তাবটা ভেবে দেখো। আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। নতুন নামে, নতুন পরিচয়ে। কেউ জানবে না আমরা আগে মা ছেলে ছিলাম। আমি বললাম, এটা অসম্ভব। আমার স্বামী আছে, মেয়ে আছে। সে বলল, মা, তুমি তাদের ভুলে যাও। আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি আর কিছু ভাবতে পারবে না। আমি দেখলাম তার চোখে এক অদ্ভুত নেশা। মনে হলো সে সত্যি পাগল হয়ে গেছে। আমি বললাম, তুই ডাক্তার দেখা। তোর মানসিক সমস্যা হয়েছে কি? সে বলল, না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি বললাম, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। সে বলল, মা, তুমি আমাকে একটা রাত সময় দাও। কাল সকালে তোমার উত্তর চাই। আমি বললাম, আমার উত্তর এখনই। আমি তোর মা। এটা কখনো হতে পারে না। সে বলল, মা, তুমি একবার ভাবো। আমি তোমাকে রানী বানাব। আমি বললাম, তুই আমার কাছ থেকে চলে যা। সে বলল, মা, আমি যাব। কিন্তু কাল সকালে তুমি আমাকে উত্তর দেবে বলে সে তার রুমে চলে গেল। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। ভাবছিলাম কি করব। ছেলে সত্যি পাগল হয়ে গেছে নাকি অন্য কিছু? আমি কি স্বামীকে বলবো? কিন্তু বললে কি হবে? তানভীর হয়তো ছেলেকে বাড়ি থেকে বের করে দেবে। সকালে উঠে দেখি শামিউল আমার জন্য চা বানিয়ে রেখেছে। বলল, মা, চা খাও। আমি চা হাতে নিলাম কিন্তু খেলাম না। ভাবলাম হয়তো চায়ে কিছু মিশিয়েছে। সে বলল, মা, তুমি চা খাচ্ছ না কেন? আমি বললাম, আমার ইচ্ছা করছে না। সে বলল, মা, তোমার উত্তর কি? আমি বললাম, আমি আগেই বলেছি। এটা অসম্ভব। সে হঠাৎ রেগে গেল। বলল, মা, তুমি আমার ভালোবাসার কদর বুঝছ না। আমি বললাম, এটা ভালোবাসা নয়। সে বলল, তাহলে এটা কি? আমি বললাম, অসুস্থতা। সে বলল, ঠিক আছে। তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি বাবাকে বলে দেব যে তুমি আমার সাথে খারাপ কাজ করেছ। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছিস? সে বলল, হ্যাঁ, আমি বলব যে তুমি আমাকে প্রলুব্ধ করেছিলে। আমি তো হতভম্ব। ছেলে এত চালাক যে সে আমাকে ফাঁদে ফেলতে চাইছে। আমি বললাম, তুই এত নিচে নামবি? সে বলল, ভালোবাসার জন্য সব করা যায়। আমি বুঝলাম ছেলে সত্যি বিপজ্জনক। কিন্তু কি করব? তানভীর এলে সে সত্যি মিথ্যা কথা বলবে।
আমি বললাম, তুই কি চাইছিস? সে বলল, আমি চাই তুমি আমার প্রেমে পড়ো। আমি বললাম, এটা সম্ভব নয়। সে বলল, মা, তুমি একবার চেষ্টা করে দেখো, হয়তো তোমার ভালো লাগবে। আমি বললাম, না, আমি পারব না। সে বলল, তাহলে আমি বাবাকে বলে দেবগু। আমি কোণঠাসা হয়ে পড়লাম। বললাম, তুই আমাকে সময় দে। সে বলল, কত সময়? আমি বললাম, একটা সপ্তাহ। সে বলল, না, 3 দিন। আমি বললাম, ঠিক আছে। এই 3 দিন আমি খুবই অস্থির ছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। একদিকে ছেলের হুমকি, অন্যদিকে নিজের বিবেক। আমি ভাবছিলাম হয়তো পালিয়ে যাব। কিন্তু কোথায় যাব? আর তানভীর আর রিয়াকে ছেড়ে কিভাবে যাব? তৃতীয় দিন শামিউল আমার কাছে এল। বলল, মা, তোমার উত্তর কি? আমি কিছু বলার আগেই সে বলল, মা, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি। আমি জিজ্ঞেস করলাম, কি সারপ্রাইজ? সে একটা ছোট বক্স বের করল। বলল, এটা তোমার জন্য। আমি বক্সটা খুললাম। ভিতরে একটা আংটি। আমি বললাম, এটা কি? সে বলল, বাগদানের আংটি। তুমি এটা পরে নাও। আমি বললাম, আমি এটা পরব না। সে বলল, তাহলে আমি এখনই বাবাকে ফোন দিয়ে বলি যে তুমি আমাকে প্রলুব্ধ করেছিলে। আমি দেখলাম সে সত্যি ফোন করতে যাচ্ছে। আমি তাড়াতাড়ি তার হাত ধরে বললাম, তুই ফোন করো না। সে বলল, তাহলে আংটিটা পরো। আমি অগত্যা আংটিটা নিলাম। কিন্তু পরলাম না। সে বলল, মা, তুমি আংটিটা পরছ না কেন? আমি বললাম, আমি পরতে পারছি না। সে বলল, আমি পরিয়ে দিই। বলে সে জোর করে আমার আঙুলে আংটিটা পরিয়ে দিল। আংটিটা পরার সাথে সাথে আমার মনে হলো কিছু একটা অদ্ভুত হচ্ছে। মাথা ঘুরতে লাগল। আমি বললাম, আমার মাথা ঘুরছে। সে বলল, মা, তুমি বসো। আমি বসলাম। কিছুক্ষণ পর আমার মাথা পরিষ্কার হল। কিন্তু মনে হলো কিছু একটা বদলে গেছে। শামিউলকে আর আগের মতো লাগছিল না। তাকে একজন পুরুষের মতো লাগছিল। সে বলল, মা, তুমি কেমন বোধ করছ? আমি বললাম, কিছু অদ্ভুত লাগছে। সে বলল, তুমি আমাকে কেমন দেখতে পাচ্ছ? আমি বললাম, তোকে তোকে একজন পুরুষের মতো লাগছে। সে খুশি হয়ে বলল, তাহলে আংটির জাদু কাজ করেছে। আমি বললাম, কোন আংটির জাদু? সে বলল, এই আংটিটা জাদুকরি। এটা পরলে তুমি আমাকে তোমার ছেলে নয়, একজন পুরুষ হিসেবে দেখবে। আমি অবাক হয়ে বললাম, তুই কোথা থেকে এই আংটি পেলি? সে বলল, একজন তান্ত্রিকের কাছ থেকে। আমি বললাম, তান্ত্রিক? সে বলল, হ্যাঁ, সে বলেছে এই আংটি যেই পরবে সে তার বিপরীত লিঙ্গের যেকোনো মানুষের প্রেমে পড়বে যাকে সে দেখবে। আমি চেষ্টা করলাম আংটিটা খুলতে, কিন্তু খুলছে না। আমি বললাম, এটা খুলছে না কেন? সে বলল, এটা শুধু সেই খুলতে পারবে যে পরিয়েছে। আমি বললাম, তুই এটা খুলে দে। সে বলল, না মা, আমি খুলব না। এখন তুমি আমাকে ভালোবাসবে। সত্যি বলতে, আংটি পরার পর থেকে শামিউলকে দেখলে আমার মনে অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তাকে একজন সুদর্শন পুরুষ মনে হচ্ছিল। কিন্তু আমার বিবেক বলছিল এটা ভুল। সে আমার কাছে এসে বলল, মা, এখন তুমি আমার হও। আমি বললাম, না, আমি তোর মা। কিন্তু আমার কণ্ঠস্বর আগের মতো জোরালো ছিল না। সে বুঝতে পারল আংটির প্রভাব কাজ করছে। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমার সাথে দূরে কোথাও চলে চলো। আমি বললাম, আমি পারব না। সে বলল, কেন? তুমি তো এখন আমাকে ভালোবাসো। হঠাৎ দরজায় ঘণ্টি বাজল। আমি উঠে গিয়ে দরজা খুললাম। দেখি একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি তান্ত্রিক রবীন্দ্রনাথ। আমি অবাক হয়ে বললাম, আপনি কে? তিনি বললেন, আপনার ছেলে আমার কাছ থেকে একটা আংটি নিয়েছে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সেই আংটি আপনি পরেছেন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু এটা খুলছে না। তিনি বললেন, আমি খুলে দিতে পারি, কিন্তু তার আগে আপনাকে একটা সত্য বলি। আমি বললাম, কি সত্য? তিনি বললেন, এই আংটি আসলে জাদুকরি নয়। আমি অবাক হয়ে বললাম, মানে? তিনি বললেন, এটা একটা সাধারণ আংটি। কিন্তু আপনার ছেলে যখন আমার কাছে এসেছিল তখন আমি বুঝেছিলাম সে মানসিকভাবে অসুস্থ। আমি বললাম, তাহলে আমার এই অনুভূতি? তিনি বললেন, এটা মনস্তাত্ত্বিক প্রভাব। আপনি বিশ্বাস করেছেন যে আংটিটা জাদুকরি, তাই আপনার মন সেই অনুযায়ী কাজ করছে। এই সময় শামিউল এসে বলল, তুমি কে? তান্ত্রিক বললেন, আমি সেই ব্যক্তি যার কাছ থেকে তুমি আংটি নিয়েছ। শামিউল বলল, আপনি কেন এসেছেন? তান্ত্রিক বললেন, তুমি যা করছ এটা ভুল। তুমি তোমার মাকে কষ্ট দিচ্ছ। শামিউল বলল, আমি তাকে ভালোবাসি। তান্ত্রিক বললেন, এটা ভালোবাসা নয়, এটা অসুস্থতা। আমি বললাম, আপনি আংটিটা খুলে দিন। তান্ত্রিক বললেন, অবশ্যই। তিনি আমার হাত নিয়ে আংটিটা সহজেই খুলে ফেললেন। আংটি খোলার সাথে সাথে আমার মাথা পরিষ্কার হয়ে গেল। আমি শামিউলের দিকে তাকালাম। সে আবার আমার ছেলে।
আমি তার দিকে রেগে বললাম, তুই কি করেছিল? সে মাথা নিচু করে বলল, মা, আমি ভুল করেছি। তান্ত্রিক বললেন, ছেলের মানসিক চিকিৎসা দরকার। সে অবশেষণে ভুগছে। আমি বললাম, আমি কি করব? তিনি বললেন, একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। শামিউল কাঁদতে লাগল। বলল, মা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু এটা ভুল উপায়ে। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, তুই আমার ছেলে। আমি তোকে ভালোবাসি। কিন্তু সেটা মায়ের ভালোবাসা। তান্ত্রিক চলে যাওয়ার পর আমি শামিউলকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এটা অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। চিকিৎসায় ভালো হয়ে যাবে। কিন্তু এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক সমস্যা হল। তানভীর যখন সব জানল, সে খুব রেগে গেল। সে শামিউলকে বাড়ি থেকে বের করে দিতে চাইল। কিন্তু আমি বাধা দিলাম। আমি বললাম, সে আমার ছেলে। আমি তাকে ছাড়ব না। তানভীর বলল, সে তোমার সাথে এমন আচরণ করেছে। আমি বললাম, সে অসুস্থ ছিল, এখন চিকিৎসা নিচ্ছে। তানভীর রাগ করে বলল, আমি এই ছেলেকে আর সহ্য করতে পারব না। আমি বললাম, তুমি ধৈর্য ধরো, সে ভালো হয়ে যাবে। কিন্তু তানভীর আমার কথা শুনল না। সে একদিন শামিউলকে বলল, তুই এই বাড়িতে থাকতে পারবি না। শামিউল কাঁদতে লাগল। বলল, বাবা, আমি ভুল করেছি, কিন্তু আমি মাকে ভালোবাসি। তানভীর বলল, তোর ভালোবাসা অসুস্থ। আমি তানভীরকে বললাম, তুমি তাকে বের করে দিলে আমিও চলে যাব। তানভীর বলল, তুমি পাগল হয়ে গেছ? ছেলের জন্য স্বামীকে ছাড়বে? আমি বললাম, সে আমার সন্তান, আমি তাকে ছাড়তে পারি না। অনেক ঝগড়াঝাটির পর তানভীর রাজি হল শামিউলকে বাড়িতে রাখতে। কিন্তু শর্ত দিল যে সে নিয়মিত ডাক্তারের কাছে যাবে। শামিউল 3 মাস ধরে চিকিৎসা নিল। ডাক্তার বললেন, সে অনেক ভালো হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি খুশি হলাম। কিন্তু শামিউলের আচরণে এখনও কিছু অদ্ভুততা ছিল। সে আমার সাথে একা থাকতে চাইত না, আমার চোখের দিকে সরাসরি তাকাত না। মনে হতো সে লজ্জা পাচ্ছে। একদিন আমি তাকে বললাম, তুই কেমন আছিস? সে বলল, মা, আমি ভালো আছি, কিন্তু আমি যা করেছিলাম তার জন্য খুব লজ্জা পাচ্ছি। আমি বললাম, তুই লজ্জা পাবি না, তুই অসুস্থ ছিলি। সে বলল, মা, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি বললাম, তুই আমার ছেলে, তুই যত কষ্টই দাও না কেন, আমি তোকে ভালোবাসব। সে কেঁদে ফেল। এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই বদলে গেল। তানভীর আগের মতো শামিউলের সাথে কথা বলত না। রিয়া তার ভাইয়ের সাথে দূরত্ব বজায় রাখত। শুধু আমি তাকে আগের মতো ভালোবাসতাম। কিন্তু মাঝে মাঝে মনে হতো শামিউল আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। যদিও সে আর কিছু বলত না, কিন্তু তার চোখে আগের সেই আগুন এখনও আছে। একদিন আমি ডাক্তারকে এই কথা বললাম। ডাক্তার বললেন, এটা স্বাভাবিক, সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগে। আমি বললাম, কত সময়? ডাক্তার বললেন, হয়তো কয়েক বছর। আমি ভাবলাম, এই কয়েক বছর আমাদের কিভাবে কাটবে? পরিবারে শান্তি ফিরে আসবে তো? ঘটনার 6 মাস পর শামিউল আমাকে বলল, মা, আমি অন্য শহরে গিয়ে পড়াশোনা করতে চাই। আমি বললাম, কেন? সে বলল, এখানে থাকলে আমার সমস্যা হবে, আমি তোমাকে দেখলে আবার পুরনো কথা মনে পড়ে। আমি বুঝলাম সে ঠিকই বলেছে। আমি বললাম, ঠিক আছে, তুই যেতে পারিস। সে বলল, তুমি কষ্ট পাবে না তো? আমি বললাম, না, আমি চাই তুই সুস্থ হয়ে উঠিস। শামিউল ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে পড়াশোনা শুরু করল। মাসে একবার ফোন করত, কিন্তু বাড়ি আসত না। 1 বছর পর সে ফোন করে বলল, মা, আমার একটা মেয়ের সাথে প্রেম হয়েছে। আমি খুশি হয়ে বললাম, সত্যি? সে বলল, হ্যাঁ, তার নাম তানিয়া, খুব ভালো মেয়ে। আমি বললাম, তুই তাকে নিয়ে আয়। সে বলল, আমি আনব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি। আমি বললাম, কি কথা? সে বলল, আমি তানিয়াকে আমাদের পুরনো ঘটনার কথা বলেছি। আমি অবাক হয়ে বললাম, তুই কেন বললি? সে বলল, কারণ আমি তার সাথে সৎ থাকতে চাই। আমি বললাম, সে কি বলেছে? সে বলল, সে বুঝতে পেরেছে যে আমি অসুস্থ ছিলাম, সে আমাকে ভালোবাসে। 2 মাস পর শামিউল তানিয়াকে নিয়ে এল। তানিয়া খুব সুন্দর এবং ভদ্র মেয়ে। সে আমাকে দেখে বলল, আন্টি, শামিউল আপনার সম্পর্কে অনেক কথা বলেছে, আপনি খুব ভালো মা। আমি বললাম, তুই তো জানিস আমাদের কি ঘটেছিল। সে বলল, হ্যাঁ আন্টি, কিন্তু সেটা অতীত। আমি শামিউলকে বর্তমানের জন্য ভালোবাসি। তার কথায় আমি খুশি হলাম। তানভীরও তানিয়াকে পছন্দ করল। সে বলল, মেয়েটা ভালো, শামিউলের জন্য উপযুক্ত। রিয়াও তার ভবিষ্যৎ ভাবিকে পছন্দ করল। 6 মাস পর শামিউল আর তানিয়ার বিয়ে হল।
বিয়ের দিন শামিউল আমার কাছে এসে বলল, মা, তুমি আমাকে ক্ষমা করেছ তো? আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই আমার ছেলে। মায়ের কাছে ছেলের ক্ষমা চাওয়ার দরকার নেই গি। সে কেঁদে ফেল। বলল, মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বললাম, সেসব ভুলে যা। এখন তোর নতুন জীবন শুরু হোক। বিয়ের পর শামিউল আর তানিয়া চট্টগ্রামেই থেকে গেল। তারা মাসে একবার আসত। শামিউলের আচরণ এখন সম্পূর্ণ স্বাভাবিক। সে আমাকে মা হিসেবেই দেখে। 1 বছর পর তানিয়া মা হল। একটা ছেলে। শামিউল ফোন করে বলল, মা, তুমি দাদি হয়েছ। আমি খুশিতে কেঁদে ফেললাম। বললাম, তাড়াতাড়ি নাতিকে নিয়ে আয়। শামিউল যখন তার ছেলেকে নিয়ে এল, আমি দেখলাম সে একজন সুখী বাবা। তার চোখে এখন আর সেই পাগলামি নেই। আছে শুধু একজন প্রেমিক স্বামী এবং দায়িত্বশীল বাবার দৃষ্টি। আমি তানিয়াকে বললাম, তুই শামিউলকে বদলে দিয়েছিস। সে বলল, না আন্টি, ভালোবাসা তাকে বদলে দিয়েছে। আমি বললাম, তুই তাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিস। এখন আমাদের পরিবার আবার স্বাভাবিক। তানভীর শামিউলের সাথে আগের মতো কথা বলে। রিয়া তার ভাইকে ভালোবাসে। আর আমি একজন গর্বিত মা এবং দাদি। কখনো কখনো মনে হয় সেই অন্ধকার সময়টা কি সত্যি ঘটেছিল। কিন্তু তারপর মনে পড়ে সেই তান্ত্রিকের কথা। তিনি বলেছিলেন, মানুষের মনে কখনো কখনো অদ্ভুত ইচ্ছা জন্মায়, কিন্তু সেটা অস্থায়ী। সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সারানো যায়। আজ আমার নাতির বয়স 3 বছর। সে আমাকে নানি বলে ডাকে। শামিউল যখন তার ছেলেকে নিয়ে খেলে, আমি দেখি একজন স্বাভাবিক বাবাকে, যে কিনা একসময় আমাকে অন্যভাবে দেখত। এই গল্প বলার উদ্দেশ্য হল, পরিবারে যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু ধৈর্য, ভালোবাসা আর সঠিক চিকিৎসা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। আমি আজ একজন সুখী মা, স্ত্রী এবং দাদি। আমার ছেলে সুস্থ, আমার পরিবার শান্তিতে। আর সেই জাদুকরি আংটি, সেটা আসলে জাদুকরি ছিল না, ছিল শুধু আমাদের মনের ভুল। কিন্তু সেই ভুল থেকেই আমরা শিখেছি যে পরিবারের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। এই গল্পের মাধ্যমে আমি বলতে চাই, জীবনে অনেক রহস্য আছে, কিন্তু সবচেয়ে বড় রহস্য হল মানুষের মন। সেই মনকে সঠিক পথে পরিচালিত করতে পারলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়।